সুপ্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং প্রতিদিন তোমরা বাসায় মন দিয়ে পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমি 11তম ক্লাসে তৃতীয় অধ্যায়ের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব। পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব, পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব আমরা গতকাল আলোচনা করেছিলাম। ঠিক আজকেও পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। কিছু কিছু বিষয় আছে যে পণ্য যখন বিপণন করা হয়, কেন করা হয়? অবশ্যই বিক্রয়ের জন্যই করা হয়, তাই না? আর পণ্য কেন বিপণন করা হয়? ক্রয় করার জন্য। এই দুটো বিষয়ের মধ্যে কিছু আলোচনা, কিছু বিষয় আছে, কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। আজকে তোমাদের সাথে পণ্য বিপণনে বিক্রয়ের কি গুরুত্ব আছে নাকি নাই, এটা নিয়ে কিছু বিষয় নিয়ে তোমাদের কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরাই একটু চিন্তা করো যে পণ্য যখন বিপণন করা হয়, কেন করা হয়? বিপণন করা হচ্ছে কোথায়? বাজারজাতকরণ করা হচ্ছে, মার্কেটিং করা হচ্ছে কোথায়? বাজারে। কাদের জন্য? ক্রেতা বা ভোক্তা বা আমাদের জন্য, তাই না? আমরা কি করব? আমরা ক্রয় করব। আমরা কখন ক্রয় করব? যখন বিক্রেতারা সেই পণ্যটি কি করবে? বিক্রয় করবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে কোন কোন পয়েন্টগুলোর উপর বেস করে বা কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে বলা হচ্ছে যে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব রয়েছে? প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন। ভোক্তা সন্তুষ্টি অর্জন। তাহলে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব কি আছে? তোমরা এই পয়েন্টটা দেখে নিজেরা চিন্তা করো দেখি। বলা হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন, অর্থাৎ আমাদের সন্তুষ্টি অর্জন করার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানরা কি করছে? পণ্য বিক্রয় করছে, তাই না? আজকে যদি ক্রেতা, ভোক্তা বা কনজিউমাররা সন্তুষ্ট প্রকাশ না করে, তাহলে কিন্তু কি হবে না? বিপণনকারীরা পণ্য বাজারে বাজারজাত করতে পারবে না, বিপণন করতে পারবে না। আর বিপণন না করতে পারলে, চাহিদা মতো পণ্য সরবরাহ করতে না পারলে পণ্য বিক্রয় হবে না। তাহলে কিন্তু পণ্য বিপণনে বিক্রয়ের কোনো গুরুত্ব থাকবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব তখনই থাকবে যখন একটি বিপণনকারী প্রতিষ্ঠান, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর ভোক্তা সন্তুষ্টি অর্জন করাই কিন্তু বিপণনকারী প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য, উদ্দেশ্য। দ্বিতীয় বিষয়টি হলো যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু একটা উদ্দেশ্য থাকে।
প্রাতিষ্ঠানিক বলতে কাদেরকে বোঝাচ্ছে? সমস্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিপণনকারী বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কথা বলছে। তাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাই কিন্তু তোমার পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বের মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করাই কিন্তু মূল লক্ষ্য। আর প্রতিটা ব্যবসায়ী মূল উদ্দেশ্যই থাকে কিন্তু কি? মুনাফা লাভ করা। মুনাফা লাভ করবে না এমন কোনো প্রতিষ্ঠান বাজারে নেই। অবশ্যই মুনাফা লাভ করার জন্যই কিন্তু তারা বাজারে পণ্য বিপণন করে থাকে। তাহলে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব পাচ্ছে কিভাবে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন কিভাবে হবে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন কিভাবে হবে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন তখনই হবে যখন আমি উৎপাদিত পণ্যটি সঠিকভাবে বাজারে বাজারজাতকরণ করব এবং ক্রেতাদের চাহিদা মতো, ক্রেতাদের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে কিন্তু আমি যখন পণ্যটি বাজারে ছাড়বো বা বন্টন করব, পণ্যটি যখন ক্রেতারা তাদের আয় অনুসারে, সামর্থ্য অনুসারে কিনে সন্তুষ্টি অর্জন করবে, তখনই কিন্তু কি একটি বিপণনকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণ হবে এবং সে যে উদ্দেশ্যে পণ্যটি বাজারে ছেড়েছে সেই উদ্দেশ্য সে অর্জন করতে পারবে, অর্থাৎ সে লাভবান হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব রয়েছে কখন? পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব রয়েছে কিভাবে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের মাধ্যমে। পরবর্তী বিষয় পয়েন্টটি হচ্ছে প্রকৃত ক্রেতা সৃষ্টি। প্রকৃত ক্রেতা সৃষ্টি। একটা জিনিস খেয়াল করো, প্রকৃত ক্রেতা কারা? অর্থাৎ তুমি বা যে কোনো বিপণনকারী প্রতিষ্ঠান যখন কোনো পণ্য উৎপাদনে যায়, তখন বা উৎপাদনকারী বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য উৎপাদনে যায়, তাকে একটা বিষয় মাথায় রাখতে হয় যে সে যে পণ্যটি উৎপাদন করছে সেটির প্রকৃত ক্রেতা কারা হবে। অর্থাৎ সম্ভাব্য ক্রেতা থেকে প্রকৃত ক্রেতায় নিয়ে যাওয়া। সম্ভাব্য ক্রেতা কারা? অর্থাৎ তুমি যে পণ্যটি উৎপাদন করছো বা বিপণন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্যটি উৎপাদন করছে, তারা একটি চিন্তা করছে যে আমি যে পণ্যটি উৎপাদন করছি এটার সম্ভাব্য ক্রেতা অমুক সোসাইটির লোকেরা। ওই হাই লেভেলের লোকেরাও হতে পারে, নিচু লেভেলের লোকেরাও হতে পারে। তাহলে সম্ভাব্য ক্রেতা, আমি গেস করছি, আমি অনুমান করছি যে হ্যাঁ, আমার এই উৎপাদিত পণ্যটি এই ধরনের ক্রেতারা কিনতে পারে, এরা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। আর এই সম্ভাব্য ক্রেতাদের জন্য পণ্য উৎপাদন করে যখন পণ্য বিপণন করবে বিক্রয়ের জন্য, তখন এই বিক্রয় করার সময় যখন তোমার কোনো কোম্পানির উৎপাদিত পণ্যটি কোনো ক্রেতা তার চাহিদা মোতাবেক কোনো ক্রেতা যদি সেই পণ্যটি কিনে, তাহলে কিন্তু কি যে ক্রেতা পণ্যটি কিনছে সেই ক্রেতা হয়ে যাচ্ছে কি সেই পণ্যটির প্রকৃত ক্রেতা। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন পণ্য উৎপাদন করলো, সে সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করেছে যে আমার পণ্যটি এরা এরা কিনতে পারে। অর্থাৎ তারপরে যখন বাজারে পণ্যটি বিপণন করলো বিক্রয়ের জন্য, তখন ওই যাদের কথা, সম্ভাব্য ক্রেতাদের কথা চিন্তা করে পণ্যটি বাজারে ছাড়লো, তারাই পরবর্তীতে পণ্যটি কেনার পরে, অর্থাৎ বিক্রেতা পণ্যটি ক্রেতার কাছে বিক্রয় করার পরে, তখন ওই ক্রেতারা প্রকৃত ক্রেতায় রূপান্তর হয়ে যায়। অর্থাৎ পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব তখনই থাকবে যখন একটি বিপণনকারী প্রতিষ্ঠান প্রকৃত ক্রেতা সৃষ্টি করতে পারবে। ঠিক আছে? এর পরে হচ্ছে
স্থায়ী ক্রেতা সৃষ্টি। এরপরে হচ্ছে স্থায়ী ক্রেতা সৃষ্টি। তোমরা আশা করি বোর্ড দেখতে পাচ্ছ এবং তোমাদের বইয়েও এই পয়েন্টগুলো রয়েছে। স্থায়ী ক্রেতা সৃষ্টি, প্রকৃত ক্রেতা থেকে স্থায়ী। প্রকৃত ক্রেতা মানে হচ্ছে যে সাধারণত দেখা যাচ্ছে সবাই পণ্যটি কিনছে, কিন্তু প্রকৃত ক্রেতা থেকে স্থায়ী ক্রেতা সৃষ্টি করাও কিন্তু পণ্য বিপণনে বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ, পণ্য বিপণনকারীর একটি গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে করবে সেটি? যেমন তোমরা একটা জিনিস খেয়াল করো যে কেউ আছো শুধুমাত্র স্যামসাং মোবাইল ব্যবহার করতে পছন্দ করো, তাহলে তুমি কি? তুমি হচ্ছে স্যামসাং কোম্পানির মোবাইলের একজন স্থায়ী ক্রেতা। আমি ওপ্পো মোবাইল ব্যবহার করতে পছন্দ করি, আমি যখনই মোবাইল পরিবর্তন করি বা চেঞ্জ করি আমি ওপ্পো কোম্পানির মোবাইল কিনি, তাহলে আমি হচ্ছি ওপ্পো কোম্পানি ব্র্যান্ডের কি স্থায়ী ক্রেতা। তাও এই স্থায়ী ক্রেতা সৃষ্টি করাও কিন্তু পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব রয়েছে এবং পণ্য বিপণনে বিপণনকারীর একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন অনেক বড় লোক আছে, অনেক পয়সাওয়ালা যারা রয়েছে, বিজনেস বড় বড় বিজনেসম্যান, তারা কি করে? তাদের একটি ব্র্যান্ডের গাড়ি পছন্দ হয় সবসময়, দেখা যাচ্ছে তারা ওই ব্র্যান্ডের গাড়ি সবসময় কিনে। অর্থাৎ ওই পণ্য বিপণনকারী, অর্থাৎ যারা বিপণন করছে কোনো পণ্য, তারা প্রকৃত ক্রেতা থেকে ওই ক্রেতাকে স্থায়ী ক্রেতায় নিয়ে এসেছে। কিভাবে নিয়ে এসেছে? অবশ্যই সেখানে কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে বা কোনো কৌশল আছে। হ্যাঁ, অবশ্যই কৌশল আছে, কারণ তুমি জানো যে স্যামসাং মোবাইল হচ্ছে সবচেয়ে ভালো মোবাইল। স্যামসাং এর যে কাজগুলো রয়েছে, যে অপশনগুলো রয়েছে মোবাইলের খুবই ভালো। এটি তোমাকে কি করেছে? আকৃষ্ট করেছে ওই স্যামসাং মোবাইল কোম্পানির ওপর। এই জন্য কিন্তু তুমি কি স্যামসাং ব্র্যান্ডের স্থায়ী ক্রেতায় পরিণত হয়েছে। এটা কার জন্য হয়েছে? এটা পণ্য বিপণনকারীর জন্য হয়েছে। আজকে পণ্য বিপণনকারী পণ্য বাজারে বিক্রয় করার জন্য বাজারে বন্টন করছে বলেই, বাজারজাত করছে বলেই কিন্তু কি আজকে তুমি ওই পণ্যটির স্থায়ী ক্রেতায় পরিণত হয়েছ। এরপরে আমরা দেখব চাহিদা যোগানের চাহিদা ও যোগানের সমস্যা। চাহিদা ও যোগানের সমতা। একটা বিষয় খেয়াল করো যে বাজারে পণ্যের চাহিদা অনুযায়ী কিন্তু যোগান যদি কম থাকে তাহলে কিন্তু কি হবে? পণ্যের হ্রাস অথবা বৃদ্ধি হবে, পণ্যের মূল্য কি হবে? বৃদ্ধি হবে। যদি চাহিদা কম বা যোগান বেশি তখন অটোমেটিকলি কি হয়? পণ্যের দামটা কমে যায়। তাহলে পণ্য যখন বিপণনকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিপণনকারী দ্বারা যখন পণ্য বিপণন করবে বাজারে, অবশ্যই তাকে তার মাথায় খেয়াল রাখতে হবে যে বর্তমানে বাজারে পণ্যের চাহিদা কেমন। অর্থাৎ আমার পণ্যের চাহিদা এতটুকু, তাহলে আমাকে সেই অনুসারে যোগান দিতে হবে। এখন পণ্যের চাহিদা বেশি কিন্তু আমি যদি যোগান তার থেকে কম দেই তাহলে কি হবে? তাহলে কি সমতা আসবে? সমতা আসবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? পণ্যের দাম বৃদ্ধি পেয়ে পণ্যটি কি হবে? বাজারে থেকে যাবে। উল্টো কি হবে? পণ্যটি ক্রেতারা ক্রয় করবে না এবং বিক্রেতারাও কি ক্রেতাদের কাছে সে বেশি দামে বিক্রয় করতে পারবে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে? অবশ্যই চাহিদা এবং যোগানের মধ্যে একটি কি সমতা বিধান করে কিন্তু বাজারে পণ্য বন্টন করতে হবে বা বাজারজাত করতে হবে। আর এটি পণ্য বিপণনকারীকে অবশ্যই কি সেটি খেয়াল রাখতে হবে। একটা বিষয়, আরেকটি বিষয় খেয়াল করো যে বর্তমানে তোমাদের
তোমরা সবাই জানো যে বাজারে বর্তমানে পেঁয়াজের দাম অনেক বেশি, অর্থাৎ চাহিদা অনেক কিন্তু যোগান নেই। তার মানে বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এখানে চাহিদা অনেক কিন্তু যোগান কম, অর্থাৎ ভারত থেকে পেঁয়াজ না আসার কারণে আমাদের দেশে যে উৎপাদন হয় দেশি পেঁয়াজ সেটার যোগান কম, এবং যোগান কম থাকায় চাহিদা বেড়ে গিয়েছে, এই জন্য কিন্তু কি হচ্ছে, দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে কিন্তু এখানে পণ্য বিপণনে বিক্রয়ের কোনো গুরুত্ব থাকলো না, তাহলে পণ্য বিপণনকারী কিন্তু কি সঠিকভাবে পণ্য বিপণন করতে পারলো না। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, অবশ্যই পণ্য বিপণন করার আগে তাকে কি চাহিদা ও যোগানের সমতা বিধান করেই কিন্তু পণ্য বিপণন করতে হবে, আর তাহলেই বিক্রয়ের গুরুত্বটি থাকবে। তারপরে হচ্ছে মৌসুমী চাহিদা পূরণ। মৌসুমী চাহিদা পূরণ, তোমরা আশা করি বিষয়টি এই মৌসুমী চাহিদা পূরণ এটির সাথে পরিচিত আছো। গত ক্লাসেও আমি তোমাদের সাথে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্বে এই পয়েন্টটা ছিল যে মৌসুমী চাহিদা পূরণ, না অর্থাৎ সিজনাল যে চাহিদাগুলো থাকে ক্রেতাদের মাঝে সেই সিজনাল চাহিদাগুলো পূরণ করতে হয়। যেমন পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব রয়েছে, সেই পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বের মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ বিপণনকারীর। কেন? কারণ আমরা জানি যে কিছু কিছু পণ্য আছে যেগুলো সারা বছরই ব্যবহার হয়, সারা বছরই পাওয়া যায়, কিন্তু সারা বছর এগুলো চাহিদা থাকে, কিন্তু কিছু কিছু পণ্য আছে যেগুলো সিজনাল, অর্থাৎ যেমন ধরো রোজার সময় আমাদের দেশে কিসের, রোজা একটা মৌসুম ধরি আমরা, রোজার সময় আমাদের কিসের চাহিদাটা বেড়ে যায়, রোজার সময় আমাদের খেজুর, ছোলা, চিনি, বেসন, না এগুলোর চাহিদাগুলো বেড়ে যায়। তখন কি হবে, তখন কি হয়, অটোমেটিকলি কিন্তু যোগান যদি তখন বেশি না থাকে বাজারে, তখন কিন্তু সেগুলোর দাম বেড়ে যায়, এবং সেটা আমরা দেখি প্রতি বছর, না রোজার সময়। তাহলে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বটা কতটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সঠিক সময়ে সেই বিপণনকারী প্রতিষ্ঠানরা কি করতে না পারে, সেই যখন পণ্যটির চাহিদাটা কম থাকে বা বাজারে যোগান বেশি আছে, তখন যদি কোনো বিপণনকারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিছু পণ্য ক্রয় করে গুদামজাতকরণ করে রেখে মৌসুমী কি বলে মৌসুমী চাহিদা পূরণ করার লক্ষ্যে যদি গুদামজাতকরণ করে রাখে এবং পরবর্তীতে ওই সময় এসে যদি পণ্যটি বাজারে যোগান দেয়, তাহলে কিন্তু কি মৌসুমী চাহিদা পূরণ করা সম্ভব হয়। তাহলে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব অবশ্যই আছে, এবং কখন থাকবে সেটি বিক্রয়ের গুরুত্ব, যখন আমি এক সিজনের পণ্য অন্য সিজনে কি করতে পারবো, চাহিদা অনুযায়ী পণ্যটি বিক্রয় করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে বিপণন কর্মীদের প্রেষণাদান। বিপণন কর্মীদের প্রেষণা দান। দেখো বিপণন করতে কারা করছে, বিপণনকারী করছে, অর্থাৎ তাদেরকে কি বলা হচ্ছে, বিপণন কর্মী। যেমন ধরো তুমি নতুন একটি অফিসে জয়েন করলে, তোমার পড়ালেখা শেষ, তুমি এখন একটি নতুন জায়গায় চাকরিতে সুযোগ পেলে, কিন্তু দেখা যাচ্ছে তুমি সেখানে গিয়ে কোনো মজা পাচ্ছ না কাজ করে, ওটা তোমার মধ্যে কোনো প্রেষণা কাজ করছে না, মানে ইন্টারেস্ট ফিল করছো না তুমি। যখনই তোমার বস বা তোমার যারা কলিগ রয়েছে, তোমার যে সহকর্মী, তারা যখন তোমাকে এসে বারবার ইন্সপায়ার করছে
অর্থাৎ তোমাকে এসে বারবার বুঝাচ্ছে, তোমাকে সাহায্য করছে, তখন কিন্তু তোমার মধ্যে একটা ফিল কাজ করছে, তোমার মধ্যে একটা অনুভূতি কাজ করছে, অর্থাৎ কাজ করার একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেছে। কারণ কি, তখন তুমি খুশি যে কি তোমাকে কি করছে, সবাই সাহায্য করছে, তখন তোমার মধ্যে একটা অনুভূতি কাজ করছে, কাজ করার অনুভূতি অর্থাৎ ফিলিংসটা তোমার মধ্যে কাজ করছে, প্রেরণা তৈরি হচ্ছে যে না আমাকে করতে হবে, পারতে হবে, তাই না? আবার তুমি নতুন কোনো জায়গায় গিয়ে জয়েন করলে এবং তোমার যতটুক আইডিয়া, তোমার বুদ্ধি দিয়ে তুমি তোমার কাজগুলো বসের কথা অনুযায়ী তুমি কাজগুলো করলে, বস সেটি দেখে খুবই খুশি হলো, অর্থাৎ তোমার যে কষ্ট, তোমার যে পরিশ্রম ওই ওই স্পেসিফিক কাজটার প্রতি না, যে দিয়েছো তুমি, যে শ্রম দিয়েছো, সেটা সাকসেস হয়েছে এবং সেটি বস দেখে খুবই খুশি হয়েছে। অর্থাৎ তুমি বসের খুশি দেখে তুমি নিজেকেও কি আনন্দিত মনে করছো, বা তোমার মধ্যে একটা প্রেরণা কাজ করছে, মোটিভেশন কাজ করছে। ঠিক একইভাবে বিপণন কর্মীদের প্রেরণা দান, একজন বিপণনকারী বা একজন বিপণন কর্মী হিসেবে বিপণন কর্মী কিভাবে তার মধ্যে সেই মোটিভেশনাল বিষয়টা সে তৈরি করবে বা আসবে, তখনই করবে যখন একজন বিপণনকারী দেখবে বাজারে গিয়ে, তোমরা সবাই জানো যে একজন বিপণনকারী কিন্তু বাজারের মধ্যে যায়, বাজারে গিয়ে ক্রেতাদের কনভিন্স করে, তাদেরকে বুঝিয়ে পণ্যটি তাদের কাছে বিক্রয় করে, তাই না? এটা হচ্ছে বিপণনকারীর কাজ। অর্থাৎ যখন কোনো বিপণনকারী দেখবে যে তার প্রত্যাশা অনুযায়ী কি করবে, যখন সে প্রত্যাশা অনুযায়ী ক্রেতার কাছে তার পণ্যটি বিক্রয় করবে এবং ক্রেতা যদি সেটি তার চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী যদি গ্রহণ করে, তখনই কিন্তু একজন বিপণনকারী সাকসেস হবে। অর্থাৎ তার মধ্যে সেই প্রেরণাটা জেগে উঠবে যে না আমি পেরেছি, আমার পণ্যটি আজকে ক্রেতার কাছে কি হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। তখন কিন্তু তার মনে কিন্তু কি হবে, নিজে নিজে সে প্রেরণা তৈরি করে ফেলবে, তার মধ্যে নিজে নিজে মোটিভেশন চলে আসবে, তখন সে কাজ করার আরো মন মানসিকতা বেড়ে যাবে। এভাবে কিন্তু কি হয়, বিপণন কর্মীদের প্রেরণা দান করে। অর্থাৎ পণ্য বিপণনে একজন বিপণনকারী যখন তার উৎপাদিত পণ্যটি বিক্রয় করবে, বিক্রয় করে যখন ক্রেতাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবে, তখনই কিন্তু সে প্রেষিত হবে। এটি হলো বিপণন কর্মীদের প্রেরণা দান। সর্বশেষ যেটি হচ্ছে বিক্রয় বিক্রয় বিক্রেতা ও ক্রেতাকে একত্রিত করছে। লেখাটি আশা করে বুঝতে পারছো যে বিক্রয়, পণ্য বিপণনে বিক্রয় কাদেরকে একত্রিত করছে, কাদেরকে একসঙ্গে আনতে পারছে, বিক্রেতা ও ক্রেতাকে। কে? বিক্রয়। আজকে একটা জিনিস খেয়াল করো, পণ্য বিপণনে যদি বিক্রয়ের গুরুত্ব নাই থাকতো, তাহলে বিক্রেতার ক্রেতা কিন্তু বাজারে আসতো না। আজকে পণ্য বিপণন হচ্ছে বলে, পণ্য বিপণন হচ্ছে এবং বিক্রয় হচ্ছে বলেই কিন্তু কি বিক্রেতা ক্রেতা বাজারে একসাথে আসতে পারছে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে পণ্য বিপণনকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে আরো ধারণা জন্মাচ্ছে। অর্থাৎ ক্রেতা বা বিক্রেতার কি চাহিদা, তাদের প্রত্যাশা কি, তাদের চাহিদাগুলো কি, না তাদের আকাঙ্ক্ষাগুলো কি, তারা কি চাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আজকে বিক্রেতা ক্রেতা একসাথে বাজারে এসেছে বলেই কিন্তু পণ্য বিপণনকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান সেটি জানতে পারছে। কিভাবে জানতে পারছে? আজকে পণ্যগুলো বাজারে বিক্রয় হচ্ছে বলেই কিন্তু বিক্রেতার কাছে কে আসছে, ক্রেতা।
ক্রেতা কার কাছে যাচ্ছে? বিক্রেতার কাছে যাচ্ছে। কি কি কারণে? পণ্য ক্রয় করার কারণে। অর্থাৎ একজন ক্রেতা কিন্তু তার যে চাহিদা, তার যে সমস্যা, সেগুলো বিক্রেতাকে বলছে। বিক্রেতা কাদেরকে বলছে? পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বা বিপণনকারীকে, যে অমুক ক্রেতা এরকম পণ্য চায়, এরকম সমস্যা, এই সমস্যা, মানে এরকম পণ্য হলে আরো ভালো হয়। এই যে ক্রেতার যে চাহিদা, ক্রেতার যে আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু কি আজকে একমাত্র এই তথ্যগুলো জানতে পারছে ক্রেতা বিক্রেতার কারণে। তারা আজকে বাজারে একসাথে হয়েছে বলেই কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে আরো সহজ হয়ে গিয়েছে। তাহলে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব আছে কি নাই তোমরাই এবার যাচাই করো। আশা করি যে 8টি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেগুলো বুঝেছো। বাসায় তোমরা যখন এই ভিডিওটি তোমরা দেখবে, অবশ্যই সামনে বই নিয়ে বসবে। তোমরা বই নিয়ে বসে পয়েন্টগুলো পড়বে আর আমার আলোচনাগুলো দেখবে। আশা করি তোমরা সেটি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আরো দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। একটি হলো পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব, আরেকটি হলো পণ্য বিপণনে পর্যায়িতীকরণ বা শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব। এই দুটি বিষয় নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের আলোচনা করব। এবং ওই দুটি বিষয় আলোচনা করার পরে আলোচনা তেমন কিছু থাকবে না এই তৃতীয় অধ্যায়, অর্থাৎ গ এবং ঘ নাম্বার উত্তরের জন্য তোমাদের সাথে এই যে বিষয়গুলো, আজকে যে একটি বিষয় করেছি, গতকাল আরেকটি বিষয় করেছি, এর আগে দুটি বিষয় করেছি না, মোট হচ্ছে 4টি বিষয় অলরেডি হয়ে গেছে। একটি হচ্ছে বিপণনের কার্যাবলী, একটি হচ্ছে গুরুত্ব প্রয়োজনীয়তা বিপণন কার্যাবলীর, গতকাল করেছিলাম হচ্ছে পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব, আজকে করেছি পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। আগামী ক্লাসে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করলে মোটামুটি তৃতীয় অধ্যায়ে আমাদের শেষ হয়ে যাবে। এরপরে কাজটা আমি পরে তোমাদেরকে বলে দিব। আরেকটি বিষয় আবারও বলি যে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টস বক্সে তোমরা যখন ক্লাসগুলো ফলো করবে যে কোনো বিষয়ের উপর, অবশ্যই তোমাদের কমেন্টস বক্সে তোমাদের নাম, তোমাদের রোল এবং তোমাদের বিভাগটি অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।